এইভাবে সিংহল ছেড়ে প্রাসাদ ছেড়ে চলে আসা ছাড়া তো অন্য কোনো পথ খোলা ছিল না। মিহির, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। আমাকে কৌরকি মা তো একই কথা বুঝিয়েছে। তবু তবু কি? মিহির, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? এখন মা জানদের উপর কতটা প্রভাব পড়বে। তাদেরকে প্রশ্ন বানায় জর্জরিত করা হবে, তারা মানসিক অশান্তিতে ভুগবে। আর আমি এখানে কি করে মনে খুশিতে থাকবো বলো? কি করে? কে বললো তোমাকে আমি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি না, কিন্তু তুমি তো একবার তোমার কৌরকি মার দিকে তাকাও। তিনি কতটা মানসিক অস্থিরতা নিয়ে এই সাহস দেখিয়েছেন। অন্তত ওনার কথা ভেবে তোমাকে। কি হলো খানা? কি ভাবছো? মিহির, প্রাসাদে হয়তো এতক্ষণে সবাই উপলব্ধি করতে পেরেছে বলো যে আমি আর কৌরকি মা এখন নেই। হ্যাঁ, তা হয়তো করে ফেলেছে। এছাড়া আমরা যখন প্রাসাদে ফিরব তখন আমাদের জন্য কি অপেক্ষা করবে কে জানে। পূর্ণিমা হয়তো এতক্ষণে। না না, আমি আর কিছুতে এসব ভাবতে পারছি না। আমি তোমাকে কিন্তু আবারও বলছি, এতটা ভেবো না। যা হবে তা ভবিষ্যতে নির্ধারণ করবে। আজ আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমরা কৌরকি মার কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কৌরকি মাকে রক্ষা করব। বাহ, বেশ কথা। প্রাসাদে অন্যরাও যদি তোমার মতন করে ভাবতো তাহলে হয়তো আমাদের এইভাবে চলে আসতে হতো না। এটাই তো ভাগ্যের ফের। ঈশ্বর আমাকে দুজন মাকে দিয়ে ধন্য করেছেন, কিন্তু কিন্তু আমি যে এখন দুজনকে নিয়ে চিন্তিত। না জানি এখন মায়ের উপর কিরকম আক্রমণ চলছে। মিহির, এবার তুমি কি ভাবছো? আমিও মারই কথা ভাবছি। এতক্ষণে হয়তো প্রীতা গৃহে ফিরেছেন, আর উনি সবটা শুনে হয়তো মাকেই দোষারোপ করছেন। মিহির, এতটা দুশ্চিন্তা করো না। ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের সঠিক পথ দেখাবেন। আমি বলছি তোমাকে, তুমি দেখে নিও। এবার চলো। শক্ত হন রানীমা, কাঁদবেন না। কিছু মনে করো না উপদেশ্য। আর যা ঘটলো তার জন্য দায়ী কিন্তু তুমি। আমি কিভাবে? তুমি জয়দ্রথের উপর ভরসা রাখো কি করে? ও কি তার যোগ্য? জয়দ্রথ যেভাবে ব্যর্থ হয়েছে তারপর ওকেই পথ থেকেই সরিয়ে দেওয়া উচিত। ছি ছি ছি, রাজকুমারী প্রাসাদ থেকেই নিখোঁজ। ছি। ভুলে যাবেন না, প্রধানমন্ত্রী হিসাবে এবং সুরক্ষা ব্যবস্থার প্রধান হিসাবে জয়দ্রথ এক বিশেষ ভূমিকা আছে। আগে বহুবার জয়দ্রথের জন্য এই সিংহল বিপদমুক্ত হয়েছে। এই তার নিদর্শন? ছি, হাস্যকর। জয়দ্রথ, খনার কোনো সংবাদ পেলে? সে কি খনা আশ্রমে নেই? না মহারাজ, খনা আশ্রমে যায়নি। কি আশ্চর্য, কেউই খনাকে দেখেনি। মহারাজ, গতকাল খনা আশ্রম থেকে আসার পর আমি আসা অবধি খনা আশ্রমে যাইনি, এটুকু বলতে পারি। হ্যাঁ মহারাজ,
উনি ঠিকই বলেছেন। গতকাল দ্বীপ্রহরের পর থেকে খনা আশ্রমে যায়নি। আমি জানতাম খনা আশ্রমে যায়নি। আচ্ছা জয়দ্রথ, আচার্যদেব মশাই আর কিছু বলতে পারলেন না? আচার্যদেব মশাই এই কথা শুনে খুব চিন্তিত। আর দেবী বসুন্ধরা বলেছেন আজ দ্বীপ্রহরী একবার প্রাসাদে আসবেন। জয়দ্রথ, কেউ কিচ্ছু জানে না। আমার আমার খনার কি হলো বলো তো? কোথায় কোথায় খুঁজবো আমি খনাকে? আচ্ছা মহারাজ, খনাকে অপহরণ করা হয়নি তো? খনা যদি অপহৃত হয় তাতে ঈশ্বর, এ কি হলো? দিদি দিদি আমি অনুরাধাপুরমে সর্বত্র গুপ্তচর পাঠিয়েছি। তারা যথাসময় আমায় সমস্ত সংবাদ দেবে। কিন্তু খনা হঠাৎ করে প্রাসাদ থেকে গেল কোথায়? আমার তো মাথায় কিছুই আসছে না। প্রধানমন্ত্রী মশাই যখন বলছেন গুপ্তচর পাঠিয়েছেন, তাহলে নিশ্চয়ই খনার সংবাদ পাওয়া যাবে। এই গুপ্তচরের ব্যাপারে আমি কোনো বিশ্বাস করি না। যখন প্রাসাদ থেকে চলে গেল তখনই কেউ কিছু টের পেল না, আর এখন পাবে? মহারাজ, খনার কোনো ক্ষতি হয়নি তো? আমার আমার কোনো বড়সড় বিপদ হয়নি তো? ঐশিকা, ঐশিকা, তুমি তো চিন্তা করো না। দেখো দেখো, খনার কিচ্ছু হবে না। হ্যাঁ রানীমা, আপনি এভাবে কান্নাকাটি করবেন না। এভাবে তো আপনার শরীর খারাপ করবে। রানীমা, এরকম পরিস্থিতিতে যদি আপনি ভেঙে পড়েন তাহলে তো আর কোনো উপায় থাকবে না। খনার ভবিষ্যৎটা সুরক্ষিত করতে চেয়েছিলাম, কিন্তু প্রাসাদের বাকিরা যদি সেটা না চায় তাহলে আমার আর কি করার থাকে? প্রণাম মহারাজ। কোনো সংবাদ পেলে? অনুরাধাপুরমের দক্ষিণাঞ্চল আমরা ভালোভাবে দেখেছি, রাজকুমারকে কোথাও পাইনি। আর উত্তরাঞ্চল? সেখানেও খোঁজ চলছে, তবে কোনো সংবাদ পাওয়া যায়নি। ঠিক আছে, তোমরা এখন যাও, তবে খোঁজ চালিয়ে যেও। আশ্চর্য ব্যাপার, অনুরাধাপুরমের কোথাও খনা নেই। আশ্চর্য। খনা ভোরবেলা নিজের কক্ষ থেকে কোন দিকে গেছে আমি নিশ্চিত কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে। ভোরবেলা কেই বা দেখবে? কেন, কোনো দাসী বা কেউ? না, দাসীরা কেউ দেখেনি। তার মানে ওরা কেউ জানে না খনা কোথায়? না, ওরা কেউ জানে না। আপনারা কি ওদের সবার সাথে কথা বললেন? হ্যাঁ বললাম, ওরা কেউ কিচ্ছু বলতে পারলো না। এমনকি কৌরকি কোথায় ওরা সেটাও বলতে পারলো না। কৌরকে কি ওরা সকাল থেকে দেখতে পায়নি? না, কৌরকিকে কাল রাতে দেখা গিয়েছিল, তারপরে আর দেখা যায়নি। ইস, ভাবতে খারাপ লাগছে। কাল চালুক্যরা এদেশে আসছে, আর আজ থেকেই খনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। যে দেশের সুরক্ষার এই হাল, সেই দেশে এমন তো হবেই দিদি। উপদেশ্য, ঐশিকা, তোমরা এটা কি করে করলে বলো তো? আচ্ছা, তোমরা প্রাথমিক সম্মতি তো দিয়েছিলে খনার বিবাহের ব্যাপারে, তাই তো আমরা এগিয়েছিলাম। আর আমরা চালুক্যদের খবর পাঠিয়েছি, তারা যদি এসে দেখেন খনা নেই, তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকবে বলো তো? ঐশিকা, তোমরা এরকম পরিকল্পনা না করলেও পারতে। চালুক্যদের সামনে আমাদের মাথা কাটা গেল। কতখানি অসম্মানিত হতে হবে বলো তো আমাদের? এসব কি বলছেন আপনারা? আমাদের এত শিশু ভাবার কোনো কারণ নেই উপদেশ্য। তোমাদের এই পরিকল্পনা আমরা বুঝি না ভেবেছ? ঈশ্বরের দোহাই আপনাদের, আপনারা চুপ করুন। কিসে অসম্মানের কথা বলছেন? আপনাদের শুধু অসম্মানের কথা? এতে এতে আমাদের সবার অসম্মান নয়? এই সিংহলের অসম্মান হবে না? ঠিকই তো,
আর তাছাড়া মহারাজার মতো দেবতাতুল্য মানুষের পক্ষে এমন নীচ আর হীন কাজ করা কি সম্ভব? আর রানীমাকেও আমরা খুব ভালো করে চিনি, ওনার পক্ষে এই ধরনের পরিকল্পনা করা অসম্ভব। আর আমার মনে হয় প্রাসাদে যদি কোনো নোংরা পরিকল্পনা থেকেও থাকে, এর মধ্যে মহারাজ আর রানীমা প্রবেশ করেন না, কারণ ওনাদের মতন শুভ্র আত্মার মানুষ এই যুগে বিরল। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা গাফিলতি আছে বলেই খনার সংবাদ আমরা এখনো পাইনি, কিন্তু তার জন্য দিদিকে এবং মহারাজকে অসম্মানিত করা হলে সেটা অত্যন্ত দুঃখজনক। জয়দ্রথ, এখন এসব কথা থাক। এখন বলো, চালুক্যরা আসলে কি বলবে? কি করে আমরা বলবো যে খনা প্রাসাদে নেই? আমরা আমরা কেউই খনার কোনো সংবাদ জানি না। মহারাজ, এক্ষুনি এসব ভাববেন না। আজ দুপুরের মধ্যেই গুপ্তচরেরা সব সংবাদ দেবে, তারপর না হয় সকলে মিলে আলোচনা করে একটা না একটা সিদ্ধান্তে পৌঁছবো। উপদেশ্য, তুমি যদি সত্যি না জানো যে খনা কোথায়, তাহলে আজ মন্ত্রিমণ্ডলের সাথে তুমি যে আলোচনা করবে সেখানে আমাকে উপস্থিত থাকতে দাও। আমি নিজে থেকে সবার মতামত শুনতে চাই। না মানে ওর তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে, ও তোমাদের সাহায্যই করতে চায়। বেশ, আপনি তাহলে থাকবেন। জয়দ্রথ, চলো। তুমি যতই বলো না ঐশিকা, তোমাকে বিশ্বাস করতে পারছি না আমরা। হয়তো উপদেশ্য খনার নিখোঁজের ব্যাপারে সত্যিই কিছু জানে না, তুমি জানো না, এটা বিশ্বাস করতে যে একটু কষ্ট হচ্ছে ঐশিকা। তুমি কি করে সিংহলের সম্মানের কথা ভুলে গেলে ঐশিকা? তুমি না এদেশের রানী। আপনারা কেন বুঝতে পারছেন না? রানীমার উপর এমনিতেই এখন মানসিক চাপ, তার উপর আমরা সব বুঝতে পারছি মীনাক্ষী, শুধু ভাবছি এই পরিকল্পনা ঐশিকা সাজালো কিভাবে। দয়া করে আমাকে এরকম কথা বলবেন না। আমি মনে প্রাণে চেয়েছি আমার কন্যার বিবাহ হোক, ওর একটা সুদৃঢ় ভবিষ্যৎ আমি চাইতাম বলে। আবার মিথ্যার আশ্রয় নিচ্ছ তো? খনার বিবাহর ব্যাপারে এমনিতেই ক্রমান্বয়ে আমাদের মিথ্যে বলেছ, এখন আবার বলছো। রানীমা, রানীমা, দিদি, দিদি, রানীমা, এসব কথা বলে কেন আপনারা ওনাকে আহত করছেন? খনার ব্যাপারে আপনারা ওনার থেকে বেশি চিন্তিত, এটাই প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, তাই চাই। কারণ যে মা নিজের সন্তানের মঙ্গল অমঙ্গল বোঝে না, তাকে কি বা বলা যেতে পারে? এবার তো আপনারা হাস্যকর কথা বলছেন। খনার মঙ্গল উনি চাইবেন না, আর আপনারা যে ওনাকে এইভাবে আক্রমণ করছেন, আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ এখনো নেই, তবে পেতে কতক্ষণ? তাহলে সেটাই জোগাড় করুন, আর দয়া করে ওনাকে বিরক্ত করবেন না। তুমিও কিন্তু একটু অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে কথা বলছো সমৃদ্ধি। ভুলে যেও না, আমরা তোমার গুরুজন। না, সেটা আমি ভুলিনি, আর আপনারাও ভুলে যাবেন না যাকে আপনারা এতক্ষণ ধরে অপমান করছেন তিনি সিংহলের রানী। রানীমা, দিদি, দিদি, দিদির শরীর মনে হচ্ছে ভালো নেই, চলো আমরা ওনাকে ওনার ঘরে নিয়ে যাই। চলো, চলুন রানীমা, চলুন। মিহির, এ কদিন যে তুমি আশ্রমে যেতে পারছো না, এতে অধ্যয়নে তোমার অনেক ক্ষতি হলো, তাই না? ক্ষতি? কই, কোনো ক্ষতি হচ্ছে না তো। তার মানে
মিহির, তুমিও তো আশ্রমে যেতে পারছো না। তাতে কি হয়েছে? আচার্যদেব তো বলেছিলেন যে যে ছাত্রছাত্রীর সাথে তোমার মানসিক বন্ধন সুদৃঢ়, তার সাথে যদি তুমি অধ্যায় নিয়ে আলোচনা করতে পারো, তাহলে তোমার আরো শিক্ষা উন্নতি হবে। আর তুমি তো আমার সাথে আছোই, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা মিহির, এইভাবে গৃহত্যাগ করে সিংহল থেকে তুমি এত দূর চলে এলে কাউকে কিছু না জানিয়ে, এর জন্য তো অনেক সাহসের প্রয়োজন হয়। তুমি এত সাহস কিভাবে পেলে মিহির? কি হলো মিহির, চুপ করে গেলে? বলো, বলো না মিহির। সত্যি কথা বলবো, নিশ্চয়। তোমার বিবাহ নিয়ে চিন্তাটাই আমাকে যথেষ্ট যন্ত্রণা দিত। আমি তো কল্পনাই করতে পারছিলাম না যে তোমার বিবাহ হয়ে যাচ্ছে আর তুমি অনেক দূরে চলে যাচ্ছ। তার মানে তুমি? হ্যাঁ খনা, তুমি বহু দূরে চলে গেছো। এই কথা আমি ভাবতেই পারছিলাম না, তাই এখানে চলে আসতে আমার কোনো সমস্যা হয়নি। আমি যদি তোমার থেকে দূরে সরে যাই, সেটা তোমার কাছে এতটা কষ্টদায়ক? কেন, বিশ্বাস হচ্ছে না? আমি তোমাকে অবিশ্বাস করব মিহির? এ তুমি কি করে ভাবলে? খনা, যত দিন যাচ্ছে তত একটা সত্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে। কি সত্য? আমি তোমার সাথে থাকতে থাকতে সেটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। কি উপলব্ধি করতে পেরেছো তুমি? বলো মিহির, চুপ করে থেকো না। আশ্চর্য, বলতে বলতে হঠাৎ থেমে গেলে কেন? বলো। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয় খনা। তুমি যে আমার জীবনে নেই এই কথা আমি ভাবতেও পারি না। খনা, তুমি কিন্তু সত্যটা জানতে চাইছিলে, তাই আমি কেবল তোমাকেই সত্যটা বললাম। এই সত্যটাই তোমার মনে সাহস জুগিয়েছে? হ্যাঁ খনা, এবার আমি তোমার কাছ থেকে আরেকটা সত্য জানতে চাই। বলো। শেষ পর্যন্ত যদি তোমার বিবাহ হয়ে যায়, তুমি যদি চলে যাও, তাহলে আমার কথা মনে রাখবে? একবারও কি আমার কথা ভাববে না? কি হলো খনা, বলো। এবার তুমি চুপ করে থেকো না। মিহির, মিহির, এই কথা সত্য। আমার বিবাহ হয়ে গেলে আমি অসহ্য মনোকষ্টে ভুগতাম। এ কথা সত্য মিহির। আমার জীবন পুরো ধ্বংস হয়ে যেত। কিন্তু কিন্তু আমার সিংহল, আমার মা বাবা বিপদ মুক্ত হতেন। তাই এই সত্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।